নমস্কার, মনির আনন্দে বিজ্ঞান চ্যানেলে আপনাদের সুস্বাগত। আপনাদের প্রাণপ্রিয় সন্তান-সন্ততিদের খুব সহজেই বিজ্ঞান কিভাবে শেখানো যায়, বীজগণিতের ভয় দূর হবেই বা কিভাবে, কিভাবে পড়াশুনো মনে রাখা যায়, তার কৌশল নিয়েই এই চ্যানেল এক্সপ্লোর সায়েন্স হার্টিলি। যদি আপনাদের তথা আমার ক্ষুদে পড়ুয়াদের একটু হলেও উপকারে আসে, তাহলে আমার প্রয়াস সার্থক বলে মনে হবে। ধন্যবাদ। ওয়েলকাম টু এক্সপ্লোর সায়েন্স হার্টিলি। বিজ্ঞান আমাদের কত কিছু জিনিস জানিয়েছে, আবার কত জিনিসও রয়ে গেছে অজানা। সেই অজানা জিনিস আজকে জানার আমরা চেষ্টা করব। এই অতীব রহস্যময় প্রায় অজানা বিশ্বব্রহ্মাণ্ডে 2 ট্রিলিয়ন সংখ্যক ছায়াপথ বা গ্যালাক্সি আছে। তার মধ্যে একটি গ্যালাক্সি হলো মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই আছে প্রায় 10,000 কোটি বা 100 বিলিয়ন নক্ষত্র। আর সেই একটি নক্ষত্র আমাদের সূর্য। আমাদের প্রায় সকল শক্তির উৎসই সূর্য। আর এই সূর্য রয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। সূর্যের চারপাশে ঘুরে চলেছে আমাদের নীল গ্রহ পৃথিবী। সূর্যের ভর আমাদের পৃথিবীর ভরের থেকে প্রায় 3,33,000 গুণ বেশি। সৌরজগতের মোট ভরের প্রায় 99.98% সূর্যের। তাই সূর্যের চারদিকে গ্রহগুলি ঘুরে চলেছে। সূর্যে গ্যাসীয় পদার্থ প্লাজমা অবস্থায় থাকে। পদার্থের 3টি অবস্থার কথা আমরা জানি: কঠিন, তরল, গ্যাসীয়। আরেকটি অবস্থা হলো প্লাজমা। সেই প্লাজমা অবস্থাতেই থাকে আমাদের সমস্ত শক্তির আধার সূর্য। বিশ্ব চরাচর কি ঈশ্বরের সৃষ্টি? মানুষ কি আদম এবং ঈভ থেকেই সৃষ্টি হয়েছিল, না অন্য কোনো গ্রহ থেকে দেবতারা এসে প্রাণ সৃষ্টি করেছিল সৌরজগতের এই গ্রহ আমাদের পৃথিবীতে? আগের পর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম বীজ আগে সৃষ্টি হয়েছিল না গাছ আগে সৃষ্টি হয়েছিল, পৃথিবী কিভাবে সূর্য থেকে সৃষ্টি হলো, পৃথিবীর মধ্যে জল, মহাসাগর কি করে সৃষ্টি হয়েছিল, পৃথিবীর মধ্যেই কিভাবে সৃষ্টি হয়েছিল টেকটনিক প্লেটগুলো, চাঁদ কিভাবে সৃষ্টি হয়েছিল, পৃথিবীর মধ্যে কিভাবে প্রাণের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল, সব বিস্তারিত আলোচনা করেছি আগের ভিডিওতে। আগের ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকলো। খুদে পড়ুয়ারা এবং আমার প্রিয় দর্শকবৃন্দ আগের ভিডিওটা একবার দেখে নেবেন। এখানে সময়ের অভাবে সেই সমস্ত ভিডিওগুলো আর আমি উপস্থাপন করলাম না। এই পর্বের ভিডিওতে আমরা জেনে নেব কিভাবে পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছিল, কিভাবে অজৈব বস্তু থেকে জৈব বস্তুতে পরিণত হলো এবং পৃথিবীতে প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল। প্রাণ সৃষ্টি হওয়ার পরে কি করে আস্তে আস্তে এককোষী জীব থেকে বহুকোষী জীব এবং উন্নততর প্রাণী সৃষ্টি হয়েছিল, সেই আলোচনাগুলোই করব এই ভিডিওতে। আর জেনে নেব পৃথিবীতে আগে ডিম সৃষ্টি হয়েছিল না মুরগি সৃষ্টি হয়েছিল। সেই কৌতূহল উদ্দীপক প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিওতে। অনুমান করা হয় 10,000 থেকে 20,000 মিলিয়ন বছর আগে মহাকাশে ঘন বস্তুপিণ্ডের অস্তিত্ব ছিল। এই উত্তপ্ত বস্তুপিণ্ড একসময় মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং হয়। আর এই বিগ ব্যাং থেকেই অনুমান করা হয় বিভিন্ন নীহারিকা পুঞ্জরা সৃষ্টি হয়েছিল। এখানে কেন্ট এবং ল্যাপ্লাস এর মতবাদ অনুসারে সৌরজগতের উৎপত্তি হয় উত্তপ্ত গ্যাসীয় পুঞ্জ থেকে। ল্যাপ্লাস একেই নেবুলা বলেন। আর এই সোলার নেবুলা থেকেই আমাদের সৌরজগতের সৃষ্টি হয়। আজ থেকে প্রায় অনুমান করা হয় 460 কোটি বছর আগে। অনুমান করা হয় সূর্য সৃষ্টির সঙ্গে সঙ্গেই পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলোর সৃষ্টি হয়েছিল। সূর্য থেকে পৃথিবী সৃষ্টি হয়েছিল বলে পৃথিবীর তাপমাত্রাও ছিল সূর্যের মতন। আস্তে আস্তে পৃথিবী শীতল হয় তাপ বিকিরণ পদ্ধতির সাহায্যে। আজ থেকে প্রায় 460 কোটি বছর আগের সৃষ্টি পৃথিবী ক্রমশ ঠান্ডা হতে থাকে
প্রধানত তাপ বিকিরণ পদ্ধতির সাহায্যে। উত্তপ্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জন্ম নেয় মহাসাগর এবং অন্যান্য ধাতুগুলো পৃথিবীর কোর বা মেন্টেল এগুলো সৃষ্টি করে। পৃথিবী নিজের অক্ষরেখার উপর দ্রুত গতিতে ঘোরার জন্য পৃথিবীর কেন্দ্রে অর্থাৎ কোরে নিকেল, লোহা, ম্যান্টেল স্তরে সিলিকন এবং অ্যালুমিনিয়াম এবং আবরণ স্তর বা ক্রাস্টে হালকা ধাতু যেমন সালফার, সোডিয়াম, পটাশিয়াম এগুলো ঘনীভূত হতে থাকে আস্তে আস্তে। প্রচলিত ধারণার বিরুদ্ধে প্রথম কুঠারাঘাত করেন জেনোফেনি। তিনি জীবাশ্ম আবিষ্কার করেছিলেন, আর এই জীবাশ্ম আবিষ্কার করার সাথে সাথে তিনি প্রাচীনকালের জীব এবং বর্তমান জীবের মধ্যে পার্থক্য দেখান। বিভিন্ন জীববিজ্ঞানী তাদের নতুন ধারণা এবং তথ্য প্রমাণের দ্বারা শুধু জীববিদ্যাকেই সমৃদ্ধ করেছেন মানুষের পুরনো যুক্তিহীন ধারণার অনেক পরিবর্তন। এরপর এই সব পরিবর্তন সংক্রান্ত সবথেকে গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া যায় চার্লস ডারউইনের লেখা গ্রন্থে। 24শে নভেম্বর 1859 সালে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থ প্রকাশ করেন। বিশ্ব ও প্রকৃতি নিয়ে আমাদের অগণিত পর্যবেক্ষণের বিন্দুগুলিকে যেন ডারউইন একটি লাইন দিয়ে জুড়ে দেওয়ার চেষ্টা করেছেন এই গ্রন্থে। তিনি এই বইটির মাধ্যমে প্রকৃতির বিভিন্ন আপাত বিচ্ছিন্ন সম্পর্কহীন বিষয়ের অন্তর্নিহিত সম্পর্কটাকে সুন্দরভাবে তুলে ধরেছিলেন। ফলে আমরা কি, কেন, কিভাবে, কোথায় রয়েছি তারও যেন একটা বিজ্ঞান নির্ভর ব্যাখ্যা পাওয়া গেছিল তার এই রচনা। আগে বিশ্ব চরাচর যে ঈশ্বরের সৃষ্টি বলে মনে করতেন, তার সামনে ডারউইনের এই কাজ নিয়ে এসেছিল এক নতুন দৃষ্টিকোণ। ডারউইন 1831 থেকে 1836 খ্রিস্টাব্দ পর্যন্ত HMS বিগল জাহাজে দক্ষিণ আমেরিকার গ্যালোপেগাস দ্বীপপুঞ্জে ভ্রমণ করেন। সেখান থেকে তিনি নমুনা সংগ্রহ ও পর্যবেক্ষণের মাধ্যমে জীবজন্তুর বিস্তার, বিকাশ, জীবিত ও লুপ্ত জীবের সম্পর্কে রহস্য উদ্ঘাটনে সচেষ্ট হন। তিনি দেখেন বর্তমান সময়ে যেসব জীব বেঁচে রয়েছে তাদের সঙ্গে মিল রয়েছে এমন অনেক জীব ও জীবগোষ্ঠী পৃথিবী থেকে হারিয়ে গেছে। অন্যদিকে ম্যাথালাসের অ্যান এসে অন প্রিন্সিপাল অফ পপুলেশন পড়ে তাঁর মনে হয়েছিল যেসব স্থানে গ্রাহক অর্থাৎ কনজিউমারের তুলনায় বেঁচে থাকার রসদ কম, সেখানে জীবের সংগ্রাম অর্থাৎ স্ট্রাগল অফ এক্সিস্টেন্সের সম্ভাবনা বেশি। অপর এক বিজ্ঞানী অ্যালফ্রেড রাসেল ওয়ালেস 1823 থেকে 1913 মালয় দ্বীপপুঞ্জের প্রাকৃতিক পরিবেশ, জীবজন্তু ইত্যাদি পর্যবেক্ষণ করেন। তিনি ডারউইনের মতন একই সিদ্ধান্তে উপনীত হন। ডারউইন হিসেব করে দেখিয়েছিলেন একজোড়া হাতি থেকে 750 বছরে 19 মিলিয়ন বংশধর সৃষ্টি হতে পারে। খাদ্য এবং বাসস্থান সীমিত থাকায় তাদের মধ্যে জীবন সংগ্রাম শুরু হয়। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এর ফলে যোগ্যতম জীবটি পৃথিবীতে বেঁচে থাকে, বাকি অযোগ্য জীবেরা পৃথিবী থেকে অবলুপ্ত হয়। যে যোগ্যতম জীব বেঁচে রইল পৃথিবীতে তাদের শরীরের মধ্যে ভ্যারিয়েশন বা ভেদ তৈরি হয়। এই ভ্যারিয়েশন ভেদ থেকেই নতুন প্রজাতির সৃষ্টি হয়। প্রাকৃতিক নির্বাচন ছাড়াও মিউটেশন, জিনের হঠাৎ পরিবর্তন এবং জেনেটিক ড্রিফট, যার ফলে ফাউন্ডার এফেক্ট এবং বটলনেক এফেক্টের ফলে নতুন প্রজাতির সৃষ্টি হয়। এই নতুন প্রজাতির সৃষ্টি হতে লক্ষ লক্ষ বছর লেগে যেতে পারে, আবার খুব সহজেই, যেমন আমরা করোনা ভাইরাসের ক্ষেত্রে দেখেছি, নতুন প্রজাতির সৃষ্টি হয়। পৃথিবী সৃষ্টির 350 কোটি বছর আগে পৃথিবীর পরিবেশ ছিল বিজারণধর্মী। সেই বিজারণধর্মী পরিবেশে অজৈব বস্তু থেকে কিভাবে জৈব বস্তুতে সৃষ্টি হয়েছিল তার পুঙ্খানুপুঙ্খ বিজ্ঞানসম্মত বিবরণ আমরা দেখিনি। রাশিয়ান বিজ্ঞানী AI ওপারিন এবং ব্রিটিশ বিজ্ঞানী JBS হ্যালডেন থিওরি অফ প্রোটোবায়োজেনেসিস বা প্রাণের রাসায়নিক তত্ত্ব বা কেমোজেনি উপস্থাপন করেন। এটাই সবথেকে গ্রহণযোগ্য মতবাদ। ওপারিন এবং হ্যালডেনের মতে আদিম পৃথিবীতে প্রাণের আবির্ভাব কতগুলি ভৌত রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যম দিয়ে ঘটেছিল। এক্ষেত্রে অনেকগুলি পরমাণু একত্রিত হয়ে অণু গঠন করে।
আবার অণুগুলো বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন অজৈব ও জৈব উপাদান গঠন করে। এইসব জৈব উপাদান বিভিন্ন ম্যাক্রোমলিকুল গঠন করে, যা কোষ গঠনে অংশগ্রহণ করে। একে প্রাথমিক অ্যাবায়োজেনেসিস বা প্রাইমারি অ্যাবায়োজেনেসিস বলে থাকে। ওপারিন এবং হ্যালডেনের এই তত্ত্ব প্রয়োগের সাহায্যে প্রাণের উৎপত্তি সংক্রান্ত রহস্য উন্মোচিত হয়। তাদের মতানুসারে সৃষ্টির শুরুতে আদি পৃথিবীতে অবস্থিত বিভিন্ন মৌলিক পদার্থগুলি পরস্পর বিক্রিয়ার মাধ্যমে সরল যৌগ গঠন করে। তারপর সেই সরল যৌগগুলি পরস্পর বিক্রিয়ার মাধ্যমে বৃহদাকার জটিল যৌগ সৃষ্টি করে। এইভাবে বিভিন্ন মৌলের মধ্যে বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন সরল ও জটিল জৈব যৌগগুলি থেকেই প্রাণের সৃষ্টি হয়। বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেন একই প্রাণের জৈব রাসায়নিক উৎপত্তি বলে ব্যাখ্যা করেন। প্রথম দিকে কার্বন হাইড্রোজেন ছিল এবং এই কার্বন এবং হাইড্রোজেন থেকে প্রথমে তৈরি হয় একদম হাইড্রোকার্বন অ্যাসিটিলিন, তারপর তৈরি হয় অ্যাসিটালডিহাইড, এরপর কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এগুলো সব মিলে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড, যেটা প্রোটিন গঠনের একক। পরবর্তী ক্ষেত্রে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই সমস্ত মৌলিক পদার্থগুলি গ্লুকোজ তৈরি করে, ফ্রুক্টোজ গঠিত হয়, তারপর সেইগুলি আবার জটিল শর্করা পলিস্যাকারাইড গঠন করে। অ্যালডিহাইড ও কিটোন ঘনীভবনের মাধ্যমে পলিমার গঠন করে। এই পলিমারগুলি পরে জারণের মাধ্যমে ফ্যাটি অ্যাসিড উৎপন্ন হয়। এই জৈব পদার্থগুলো যখন সৃষ্টি হচ্ছে তখন কি করে কোষ তৈরি হলো সে সম্বন্ধে দুটি প্রধান মতবাদ আছে। একটি হলো সিডনি W.X. ফক্সের প্রোটিনয়েড মডেল। প্রোটিনয়েড হলো প্রোটিন সদৃশ একটি গঠন যা অনেকগুলি অ্যামাইনো অ্যাসিডের ক্রস লিঙ্কেজের মাধ্যমে সৃষ্টি হয়। বিজ্ঞানী ফক্স এবং তার সহকর্মীগণ দেখেন 140 ডিগ্রি উষ্ণতায় অ্যামাইনো অ্যাসিডের পলিমারাইজেশন হয়। পলিমারাইজেশন কথার অর্থ হচ্ছে একটা অণু বারবার যুক্ত হয়ে যেটা সৃষ্টি হয় তাকে বলা হয় পলিমারাইজেশন। এই বিক্রিয়ায় ফসফরিক অ্যাসিড অনুঘটকের কাজ করে এবং 18টি অ্যামাইনো অ্যাসিড যুক্ত প্রোটিনয়েড গঠিত হয়। এই প্রোটিনয়েড পরবর্তী ক্ষেত্রে মাইক্রোস্ফিয়ার তৈরি করে এবং এই মাইক্রোস্ফিয়ার থেকে দ্বিস্তরীয় আবরণ বা কোষের সৃষ্টি হয়। জৈব অণু থেকে কোষ সৃষ্টির আরেকটি মতবাদ প্রকাশ করেন ওপারিন। তিনি কোষার্বেটের কথা বলেন। কোষার্বেটের দ্বিস্তরীয় আবরণের মধ্যে বিভিন্ন পলিস্যাকারাইড, অ্যামাইনো অ্যাসিড এবং জল মিশ্রিত হয়ে অবস্থান করে। এই কোষার্বেটগুলির সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রোটোবায়ন তৈরি করে এবং পরবর্তী ক্ষেত্রে সেটা কোষে পরিণত হয়। এই ওপারিনের তত্ত্ব প্রমাণ করেন বিজ্ঞানী স্ট্যানলে মিলার এবং হ্যারল্ড উরে স্টিমুলেশন পরীক্ষার সাহায্যে। চিত্রে দেখা যাচ্ছে তিনি তিনটে গ্যাস নেন। আগেকার দিনের পরিবেশে পাওয়া সেই তিনটে গ্যাস হলো অ্যামোনিয়া, মিথেন এবং হাইড্রোজেন। 2:2:1 অনুপাতে তিনি মেশান। জলীয় বাষ্পের সাথে প্রায় 800 ডিগ্রি উষ্ণতায় টাংস্টেন তড়িৎদ্বারের সাহায্যে 75,000 ইলেকট্রিক স্পার্ক ব্যবহার করে পরীক্ষাটি তিনি করেন এবং পরীক্ষা 7 দিন বাদে তিনি লক্ষ্য করেন যে সেই হট ডাইলুট স্যুপের মধ্যে বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড, পিউরিন, পিরিমিডিন পাওয়া গেছে এবং সেই পিউরিন, পিরিমিডিন এবং অ্যামাইনো অ্যাসিডগুলো জীব সৃষ্টি গঠনের একক। এ থেকে প্রমাণ করা যায় যে আগেকার দিনে বিজারণধর্মী পরিবেশে এইভাবে প্রাণ সৃষ্টি হয়েছিল, যা মিলার এবং উরে বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ করে দেন। এখন প্রশ্ন হচ্ছে, কোথায় প্রাণ সৃষ্টি হয়েছিল? বিজ্ঞানীরা লক্ষ্য করে দেখেছেন সমুদ্রের 8 থেকে 10 মিটার নিচে আয়রন পিরাইটিস নলে প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল, আর তার অস্তিত্ব পাওয়া গেছে স্টোমাটোলাইট নামক এক প্রকার সেডিমেন্টারি রক, যেটা বর্তমানে আবিষ্কার করা হয়েছে অস্ট্রেলিয়া থেকে। সেখানে সায়ানোব্যাকটেরিয়া এবং সালফার ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া গেছে। একদম প্রথম দিকে
সৃষ্ট জীব ছিল প্রোটোভাইরাস। প্রোটোভাইরাস জীব এবং জড়ের মধ্যবর্তী একটা বস্তু ছিল। তার জেনেটিক মেটেরিয়াল বা বংশগতির ধারক বাহক ছিল আরএনএ। সেই আরএনএ প্রধানত 4টে নাইট্রোজেনের বেস অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল, একটা পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিড নিয়ে গঠিত এক ধরনের শতপ্রজননশীল একক ছিল। সেই শতপ্রজননশীল একক যে প্রোটোভাইরাস, সেই প্রোটোভাইরাস থেকে আস্তে আস্তেই জন্ম নেয় আর্কিব্যাকটেরিয়া, মিথেন ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া, যারা পরবর্তী ক্ষেত্রে প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি করে আর পৃথিবীতে প্রাণের পরিবেশ সৃষ্টি করে। এই ব্যাকটেরিয়া থেকে প্রথমে প্রচুর উদ্ভিদ তৈরি হয়। অ্যালগি জাতীয় উদ্ভিদগুলো যখন পৃথিবীতে প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি করে, তখন ওই ব্যাকটেরিয়াগুলো থেকে তৈরি হয় প্রাণীদের আরেকটা বিভাগ। প্রথমে প্রাণীদের মধ্যে তৈরি হয় প্রোটোজোয়া। প্রোটোজোয়ারা হচ্ছে এককোষী প্রাণী। এককোষী প্রাণী থেকে বহুকোষী প্রাণী স্পঞ্জে পরিণত হয়। স্পঞ্জের দেহে অনেকগুলো কোষ থাকলেও এই কোষগুলো কিন্তু অর্গানাইজড নয়। এদের বলা হয় ছিদ্রালু প্রাণী। ছিদ্রালু প্রাণী থেকে জন্ম নেয় নিডেরিয়া পর্বের প্রাণী, হাইড্রা এই পর্বের প্রাণী। এদের দেহে 3টে কোষ স্তর থাকে। তারপরে টিনোফোরা পর্বের প্রাণী। টিনোফোরা পর্বের পরে যকৃৎ কৃমি, টেপওয়ার্ম, এরা প্ল্যাটিহেলমিনথেস গ্রুপের। এই প্ল্যাটিহেলমিনথেস গ্রুপে প্রথম লক্ষ্য করা যায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আরও লক্ষ্য করা যায় তারা বেঁচে থাকার জন্য কোকুন তৈরি করে, অর্থাৎ সর্ষের দানার মতন ছোট ছোট আকৃতির বস্তু তারা তৈরি করে। আর এই পর্বের প্রাণীদের দেহে লক্ষ্য করা যায় তাদের দেহের কিছু কোষ বিশেষ প্রকৃতির হয়ে শুক্রাণু তৈরি করছে, আবার ডিম্বাণু তৈরি করছে। অর্থাৎ স্ত্রী প্রাণী এবং পুরুষ প্রাণী পৃথক হওয়ার একটা প্রচেষ্টা শুরু করছে। নিম্নশ্রেণীর প্রাণীদের দেহে একই দেহের মধ্যে স্ত্রী এবং পুরুষের অংশ দেখা যায়। আমাদের পরিচিত ফিতাকৃমি, কেঁচো প্রভৃতি প্রাণীর দেহে একই দেহে স্ত্রী এবং পুরুষের কোষ দেখা যায়, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করে বলে এই সমস্ত প্রাণীগুলোকে বলা হয় হার্মাফ্রোডাইট প্রাণী বা উভয় লিঙ্গ প্রাণী। চ্যাপ্টা কৃমির থেকে উন্নত প্রাণী হলো গোল কৃমি। এদের পর্বের নাম নিমাটোডা বা অ্যাসেক হেলমিনথিস। এদের দেহে কিন্তু সিউডোসিলোম দেখা যায়। এর পরের আরেকটু উন্নত পর্বের প্রাণী হচ্ছে অ্যানিলিডা। অ্যানিলিডাকে বলা হয় সিলোমেট, অর্থাৎ এদের দেহে মেসোডার্ম নির্মিত সিলোম দেখা যায়। পরবর্তী ক্ষেত্রে সেগুলো আরও জানানো হবে তোমাদের। এই অ্যানিলিডা পর্বের প্রাণী কেঁচো এবং জোঁক আমাদের খুব পরিচিত। কেঁচো এবং জোঁকের দেহে শুক্রাশয় বা শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি মতন কোষ দেখা যায়। এরাও কিন্তু ডিম তৈরি করে এবং শুক্রাণু তৈরি করে। অ্যানিলিডা থেকে উন্নত প্রাণী হলো আর্থ্রোপোডা বা সন্ধিপদী পর্বের প্রাণী। এদের দেহে খণ্ড খণ্ড উপাঙ্গ নিয়ে তৈরি। এই পর্বের প্রাণীর সংখ্যা পৃথিবীতে সবথেকে বেশি। এদের মধ্যে পিঁপড়ে, মশা, মাছি সমস্ত প্রাণী এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীর মধ্যেই পড়ে। এই পর্বের প্রাণীর সংখ্যা এত যে অন্যান্য পর্বগুলোর মধ্যে যত প্রাণী আছে তা একাই প্রায় আর্থ্রোপোডা পর্বের প্রাণীর মধ্যেই আছে। অর্থাৎ প্রাণীরা তাদের বংশবিস্তার করার একটা নতুন উপায় পেয়ে যায় তাদের ডিমের মাধ্যমে। আর্থ্রোপোডা পর্বের পরবর্তী প্রাণী হচ্ছে মোলাস্কা পর্বের প্রাণী, শামুক, ঝিনুক এগুলোর মধ্যে পড়ে। এরাও কিন্তু ডিম পাড়ে। এদের ডিম থেকেও কিন্তু বাচ্চা হয়। এই একাইনোডার্মাটা পর্বের প্রাণীরা সমস্তটাই সমুদ্রে থাকে। তারা মাছ হলো এই পর্বের প্রাণী। এই পর্বগুলো যেগুলো আলোচনা করলাম এদের কোনো মেরুদণ্ড থাকে না। এরা সমস্তগুলোই অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে পড়ে। এর পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে নোটোকর তৈরি হয় এবং পরবর্তী ক্ষেত্রে সেই নোটোকরটা ভার্টিব্রাল কলম বা মেরুদণ্ডী দ্বারা প্রতিস্থাপিত হয়ে মেরুদণ্ডী প্রাণীর সৃষ্টি হয়। জীব সৃষ্টির ইতিহাসে ফাইলাম কয়ডাটা খুব গুরুত্বপূর্ণ। এই ফাইলামে 3টি সাবফাইলাম থাকে, ইউরোকয়ডাটা, সেফালোকয়ডাটা আর ভার্টিব্রেটা। ভার্টিব্রেটাতে নোটোকর্ডটা ভার্টিব্রাল কলম বা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়ে থাকে। আমরা এবার লক্ষ্য করে নিই 529 বছর আগে কয়ডাটা পর্ব সৃষ্টি হয়েছিল। তারপর সেখান থেকে তৈরি হয় ইউরোকয়ডাটা, সেফালোকয়ডাটা এবং পরবর্তী ক্ষেত্রে নোটোকর্ড দ্বারা প্রতিস্থাপিত হয়ে ভার্টিব্রেটা তৈরি হয়। ভার্টিব্রেটা পর্বের প্রাণীদের চোয়ালযুক্ত প্রাণী থাকে আর চোয়ালবিহীন প্রাণী থাকে। জলেজ ভার্টিব্রেট বা চোয়ালবিহীন প্রাণীর মধ্যে অ্যাগনাতা, পেট্রোমাইজন, হ্যাগফিশ এগুলো সব পড়ে। আর চোয়ালযুক্ত প্রাণীর মধ্যে মাছ থেকে উভচর এবং সরীসৃপ,
পক্ষী এই সমস্ত সব চোয়ালযুক্ত প্রাণী বা ন্যাথোস্মাটার মধ্যে পড়ে। সাবফাইলাম ভার্টিব্রেটার মধ্যে 5টি ক্লাস থাকে। সেই 5টি ক্লাস সুপার ক্লাস ন্যাথোস্মাটা বা চোয়ালযুক্ত প্রাণীর মধ্যে পড়ে। 5টি ক্লাস হলো ফিশেস, অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইলস, বার্ডস, ম্যামেলস। ফিশ থেকে বা মাছ থেকে অ্যাম্ফিবিয়া তৈরি হয়েছিল, অ্যাম্ফিবিয়া থেকে রেপটাইলস, রেপটাইল থেকে বার্ড, বার্ড থেকে ম্যামেল তৈরি হয়েছিল। এদের সৃষ্টির ইতিহাসটা খুব গুরুত্বপূর্ণ। এই ভিডিওর পরবর্তী ক্ষেত্রে কেমন করে রেপটাইল থেকে বার্ডস বা পক্ষী এবং ম্যামেলস তৈরি হলো, পরবর্তী ক্ষেত্রে আমরা সেটা দেখে নেব। 380 কোটি বছর আগে সৃষ্ট জীবের অস্তিত্ব পাওয়া গেলেও প্রায় 100 কোটি বছর পৃথিবীতে আর কোনো জীবের অস্তিত্ব পাওয়া যায় না। বিজ্ঞানীরা এখানে অনুমান করেন সুপারনোভা এক্সপ্লোশন এবং কসমিক রের জন্য যে সমস্ত ব্যাকটেরিয়া, প্রোটোভাইরাস তৈরি হয়েছিল তারা সব অবলুপ্ত হয়ে যায় পৃথিবী থেকে। সেই একদম প্রথম দিকের জীব থেকে আরএনএ যুক্ত ভাইরাস থেকে আস্তে আস্তে ডিএনএতে পরিবর্তিত হয় তাদের জেনেটিক মেটেরিয়াল। ডিএনএ আরও বেশি স্টেবল। সেই ডিএনএ উপরে একটা প্রোটিনের স্তর তৈরি হয়। প্রোটিনের স্তর তৈরি হওয়ার পরে সেখান থেকে তৈরি হয় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, সালফার ব্যাকটেরিয়া, আয়রন ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া, যারা পরবর্তী ক্ষেত্রে প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি করে এবং পৃথিবীতে প্রাণ সৃষ্টির জন্য আরও সুন্দর পরিবেশ তৈরি করে। আমরা জানলাম প্রথমে জীব এবং জড় বস্তুর মধ্যবর্তী প্রোটোভাইরাস তৈরি হয়েছিল। সেই প্রোটোভাইরাস থেকে তৈরি হয়েছিল ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার কোষগুলোকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ, অর্থাৎ আদিম প্রকৃতির নিউক্লিয়াস যুক্ত কোষ। এই কোষে কোনো নিউক্লিয় আবরণ থাকে না, শুধু নিউক্লিয়াসের উপরে ডিএনএ বা আরএনএর একটা অংশ দেখা যায়। ডিএনএ এবং আরএনএ নিয়ে কোষটা তৈরি হয়। সেই প্রোক্যারিওটিক কোষগুলো আস্তে আস্তে কালের বিবর্তনে তৈরি করলো ইউক্যারিওটিক কোষ। সেই ইউক্যারিওটিক কোষগুলো থেকে তৈরি হয় উদ্ভিদ এবং প্রাণী। সেই প্রোক্যারিওটিক কোষ কি করে ইউক্যারিওটিক কোষে তৈরি হলো, বিজ্ঞানীদের মতে বিভিন্ন রকম ধারণা থাকলেও অনুমান করা হয় এই প্রোক্যারিওটিক কোষগুলো সেল ওয়াল বা কোষ প্রাচীরটা নষ্ট হয়ে যায়। তারা বিভিন্ন ব্যাকটেরিয়াগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে, আর সেই খাদ্য হিসেবে গ্রহণ করার পর তাদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের অর্গানেলস অর্থাৎ অঙ্গাণুগুলো তৈরি হয়, যেমন মাইটোকন্ড্রিয়া, গলজি বডি। সেগুলো পরবর্তী ক্ষেত্রে ইউক্যারিওটিকের শরীরে বিভিন্ন রকমের ফাংশন করতে থাকে। সেই ইউক্যারিওটিক কোষগুলো আস্তে আস্তে কি হয় না, তারা চেষ্টা করে তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য মাল্টি সেলুলার বহুকোষী জীবে পরিণত হওয়ার। সেই বহুকোষী জীবে প্রথম দেখা যায় উদ্ভিদের মধ্যে অ্যালগি, বা একদম প্রথম দিকে যে উদ্ভিদ তৈরি হয়েছিল সেই উদ্ভিদগুলোর মধ্যে ক্লোরোফিল অণু তৈরি হয়েছিল। সেই ক্লোরোফিল অণুযুক্ত প্রথম উদ্ভিদ অ্যালগি, যাদের শরীরে ছিল না কোনো শেকড় বা রুট, ছিল না কোনো পাতা, তাদের দেহ ছিল থ্যালাস প্রকৃতি, অর্থাৎ একদম থলথলে বস্তুর মতন একটা পদার্থ। সেই অ্যালগি প্রথম পৃথিবীর উদ্ভিদ। অক্সিজেন গ্যাস বিদ্যুৎ স্ফুলিঙ্গের সাহায্যে ওজোন তৈরি করে। সেই ওজোন গ্যাসের স্তর আছে বলেই পৃথিবীর স্থলভাগে জীবটা বেঁচে আছে, না হলে আমাদের শরীর আল্ট্রাভায়োলেট রে, কসমিক রে এগুলো দিয়ে নষ্ট হয়ে যেত। সেই প্রথম অ্যালগি থেকে যখন নতুন উদ্ভিদ তৈরি হয়, সেই ব্রায়োফাইটাকে বলা হয় অ্যাম্ফিবিয়ান প্লান্টস। তারা প্রথম স্থলভাগের উদ্ভিদ। ব্রায়োফাইটারা যখন স্থলভাগে আসার চেষ্টা করছিল, ঠিক সমান্তরালভাবে মৎস্যজাতীয় প্রাণী থেকে আর এক ধরনের প্রাণী সৃষ্টি হলো, তারাও জল থেকে স্থলে আসার চেষ্টা করলো। তাদের বলা হয় উভচর শ্রেণীর প্রাণী বা অ্যাম্ফিবিয়ান্স। মৎস্য শ্রেণী থেকে যে উভচর শ্রেণীর সৃষ্টি হয়েছিল তার প্রমাণ দেয় লাংফিশেরা। লাংফিশেরা মাছ হলেও তাদের শ্বাসকার্য চালানোর জন্য ফুসফুস থাকে। লাংফিশগুলোর মধ্যে ডিপটেরাস, প্রোটোপটেরাস, নিওসেরোটেরাস, এরা কি এখনো তারা বেঁচে আছে এবং তারা শ্বাসকার্য চালানোর জন্য ফুসফুস ব্যবহার করে। উভচর প্রাণীরা যখন জল থেকে স্থলে আসে তখন পৃথিবীতে প্রচুর পরিমাণে পর্যাপ্ত অক্সিজেন পাওয়া যেত, আর ওজোন স্তরও তৈরি হয়ে গেছিল, যার ফলে সেই সমস্ত জীবেরা জল থেকে স্থলে আসার
চেষ্টা করে এবং পরবর্তী ক্ষেত্রে স্থলে আমরা বিভিন্ন রকম প্রাণী দেখি। এই উভচর প্রাণী থেকে কালক্রমে সৃষ্টি হলো সরীসৃপ প্রাণী বা রেপটাইলস। উভচররাও কিন্তু জলে ডিম পাড়ে। তাদের জীবনচক্রে জল এবং স্থল দুটোই গুরুত্বপূর্ণ। ডাইনোসরদের কথা আমরা জানি, সেই ডাইনোসররা কিন্তু পৃথিবীতে একসময় আধিপত্য বিস্তার করেছিল। কালের বিবর্তনে সেই ডাইনোসররাও কিন্তু পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যায়। থেকে প্রায় 22 কোটি বছর আগে মেসোজোয়িক এরার জুরাসিক পিরিয়ডে তারা সৃষ্টি হয়েছিল। তাদের আকার এত বড় হতে থাকে, খাদ্যের অভাব অথবা ভাবা হয় অগ্ন্যুৎপাত, না হলে অনুমান করা হয় তারা যেহেতু কোল্ড ব্লাডেড অ্যানিমেল ছিল, সেই সময় পৃথিবীতে তুষার ঝড়ের জন্য ডাইনোসররা অবলুপ্ত হয়ে যায়। এই ডাইনোসরদের মধ্যে বিরাট পরিবর্তন দেখা যায়। তাদের অগ্রপদগুলো আস্তে আস্তে ছোট হতে থাকে এবং ডানাতে পরিণত হতে থাকে। সেই ডানা পরিবর্তিত হয়ে নতুন এক শ্রেণীর সৃষ্টি হয়, তাদের আমরা পাখি বা অ্যাভিস বলে থাকি। আর একটা দল তারা চেষ্টা করলো কি না, গুহার মধ্যে থেকে তাদের জীবনযাপন করতে। তৈরি হলো আর একটা শ্রেণী, তার নাম হলো ম্যামেলিয়া বা স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণীদের গায়ে লোমে ঢাকা থাকে। এরা কিন্তু কোনো ডিম পারে না, এদের শাবকেরা মাতৃদুগ্ধ পান করে। স্তন্যপায়ী প্রাণীর মধ্যে কুকুর, বেড়াল, সরীসৃপ প্রাণী থেকেই যে পক্ষী শ্রেণীর সৃষ্টি হয়েছিল তার প্রমাণ পাওয়া যায় আর্কিওপটেরিসের জীবাশ্ম থেকে। সেই জীবাশ্মর মধ্যে সরীসৃপ এবং পক্ষীর বৈশিষ্ট্য বিদ্যমান ছিল। ডাইনোসররা কিন্তু ডিম পাড়ত, সেই ডিমও কিন্তু পাওয়া গেছে। ডাইনোসর থেকে উৎপন্ন পাখিরা ডিম পাড়ে এবং সেই ডিম ফুটেই তাদের বাচ্চা হয়। এ থেকে আমরা লক্ষ্য করলাম আস্তে আস্তে জীব সৃষ্টি হয়েছিল। জীবগুলো পরিবর্তনের মাধ্যমে পক্ষী শ্রেণীর সৃষ্টি হয় আর তারা ডিমের সাহায্যে বংশবিস্তার করতে থাকে। জীব সৃষ্টির ইতিহাসে আরেকটি মজাদার প্রাণী হলো প্লাটিপাস বা হংসজন্তু। এরা স্তন্যপায়ী প্রাণী হলেও ডিম পাড়ে এবং তাদের ডিম ফুটে যে বাচ্চা নির্গত হয় সেই বাচ্চারা কিন্তু মায়ের দুগ্ধ পান করে। অস্ট্রেলিয়ায় প্রাপ্ত হংসজন্তু বা প্লাটিপাস প্রমাণ করে পক্ষী শ্রেণী এবং স্তন্যপায়ী শ্রেণীর মধ্যে একটা যোগাযোগ সূত্র। স্তন্যপায়ী শ্রেণীর মধ্যে বাঘ, সিংহ, কুকুর, বেড়াল এই সমস্ত প্রাণীরা পড়ে থাকে। আমরা ফাইলাম পর্ব কডাটা পর্বের অন্তর্গত সাবফাইলাম ভার্টিব্রেটার 5টা শ্রেণীর বিবর্তন লক্ষ্য করলাম। আর একটু ভালো করে দেখে নেওয়া যাক বিবর্তনটা। আর একবার আমরা ইভলিউশনটা জেনে নিই চার্টের মাধ্যমে, যেখানে আর্লি আর্থ atmosphere contain hydrogen, methane, ammonia, nitrogen gases. Lightning provided energy to fuse the gases into different amino acid molecules. Amino acid molecules collides with one another to form protein molecules. Protein molecules collides with another form of lipids and other things to form the living cell. এইভাবে উৎপন্ন হওয়া সেল থেকে প্রোটোভাইরাস, তারপরে ভাইরাস এবং সেল গঠন করে। বিজ্ঞানীরা ফাইলোজেনেটিক ট্রির সাহায্যে সেই সেলের টাইপগুলো দেখিয়েছেন এবং কিরমভাবে। আর বিজ্ঞানীরা শুধু দেখলেই হবে না, তাদের প্রমাণ করতে হয়েছে যে কী করে কীরকমভাবে জীব সৃষ্টি হয়েছে। একদম প্রথম দিকে যখন জীব সৃষ্টি হলো তাদের আমরা অস্তিত্ব পেয়ে থাকি পাথরের থেকে। পাথরের গায়ে জীবেদের যে ছাপ সেগুলোকে বলা হয় জীবাশ্ম। সেই জীবাশ্মগুলো কখন তৈরি হয়েছিল পাথরের বয়স নির্ণয় করে সেগুলো জানা যায়। একটু জানার জন্য বলি যে পাথরের বয়স নির্ণয় করতে গেলে কার্বন ডেটিং পদ্ধতির সাহায্যে করতে হয়। কার্বন ডেটিং পদ্ধতি কি না, কোনো বস্তুর পাথরটাকে ভালো করে পুড়িয়ে নেওয়া হয়। পুড়িয়ে নিয়ে তার মধ্যে কার্বন কণার যে আইসোটোপগুলো আছে সেই আইসোটোপগুলো বিশ্লেষণ করা হয়। আইসোটোপগুলো বিশ্লেষণ করার সময় দুটো ধরনের আইসোটোপ থাকে, একটা হচ্ছে কার্বন C12 আর একটা হচ্ছে কার্বন C14। এই কার্বন C12 থেকে কতগুলো 14 তৈরি হয়েছে তাদের যে অংশ, সেই অংশগুলো গামা চেম্বারের মধ্যে কতগুলো ইলেকট্রন বেরোলো সেই অনুযায়ী হিসেব করে বিজ্ঞানীরা পাথরের বয়স নির্ণয় করে। আর পাথরের বয়স যখন নির্ণয় করা যায় তখন সেইখানে পাথরের সৃষ্টি হওয়ার সময় যে সমস্ত জীবের জীবাশ্ম পাওয়া গেছিল অনুমান করা হয় সেই জীবগুলো সেই সময়কার। এইভাবে বিজ্ঞানীরা জীবন সৃষ্টির ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন। আরেকবার চার্টের মাধ্যমে আমরা দেখে নিই কীরকমভাবে সূর্য থেকে
প্রথমে রক তৈরি হলো, তারপর ওশান তৈরি হলো, একদম প্রথম দিকে ফার্স্ট ব্যাকটেরিয়া তৈরি হয়েছিল 350 কোটি বছর আগে। তারপর 100 কোটি বছর পুরো কোনো কিছু জীবের অস্তিত্ব পাওয়া যায় না। এই সময় কসমিক রে এবং অন্যান্য বোম্বার্ডের জন্য পৃথিবী আবার পৃথিবীর মধ্যে প্রাণ যেগুলো সৃষ্টি হয়েছিল অবলুপ্ত হয়ে গেল। আবার আস্তে আস্তে প্রাণ সৃষ্টি হলো 2.5 বিলিয়ন ইয়ার্স বা 250 কোটি বছর আগে। তারপর আস্তে আস্তে আরও এককোষী উদ্ভিদ তৈরি হলো, এককোষী ব্যাকটেরিয়া, তারপর এককোষী উদ্ভিদ। এককোষী উদ্ভিদের পরে এককোষী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণীর পর্বগুলোর ক্রমিক বিবর্তন আমরা লক্ষ্য করলাম মেরুদণ্ডী প্রাণীরও ক্রমিক বিবর্তন। এবার এই বিবর্তনগুলো কেন হয়েছিল, কি করে হয়েছিল তার প্রমাণ বিজ্ঞানীদের হাতে আছে। ঘোড়ার বিবর্তন লক্ষ্য থেকে প্রায় 60 মিলিয়ন বছর আগে ঘোড়ার পূর্বপুরুষদের দেখতে ছিল কুকুরের মতন অনেকটা ইওসিন যুগে, এবং সেই ঘোড়ার পূর্বপুরুষের নাম ছিল ইওহিপ্পাস। ইওহিপ্পাসের অগ্রপদে 4টি আঙুল ছিল। তারপর সেটা কালের বিবর্তনে আস্তে আস্তে মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লিওহিপ্পাস এবং বর্তমান কালের ঘোড়া ইকুয়াস, যার উচ্চতা 150 সেন্টিমিটার এবং অগ্রপথে কোনো আঙুল নেই। ইওহিপ্পাসের যে পূর্বপুরুষ ছিল ঘোড়ার, তার উচ্চতা ছিল মাত্র 28 সেন্টিমিটার। এইভাবে লক্ষ্য করলে দেখা যায় যে ঘোড়ার বিবর্তনগুলো ইতিহাসের বিবর্তনের সাক্ষ্য বহন করে নিয়ে আসে। মৎস্য শ্রেণী, উভচর শ্রেণী, সরীসৃপ শ্রেণী, পক্ষী শ্রেণী এবং স্তন্যপায়ী শ্রেণীর ভ্রূণগুলির ক্রমিক পর্যালোচনা করলে দেখা যায় এদের ভ্রূণগুলির প্রাথমিক গঠন একই রকম। এ থেকে অনুমান করেন বিজ্ঞানীরা যে একই রকম উদ্বংশীয় জীব থেকে প্রথমে মৎস্য শ্রেণী, তারপর উভচর শ্রেণী, তারপর সরীসৃপ শ্রেণী, তারপরে পক্ষী শ্রেণী এবং স্তন্যপায়ী শ্রেণীর সৃষ্টি হয়েছিল। শ্রেণীর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা হিসেব করলেও দেখা যায় মৎস্য শ্রেণীর ক্ষেত্রে আমরা দেখি 2টি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থাকে, উভচর শ্রেণীতে 3টি, সরীসৃপ শ্রেণীতে 3টে এবং অর্ধেক তার থেকে উন্নত পক্ষী শ্রেণীতে 4টে এবং স্তন্যপায়ী শ্রেণীতে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা থাকে 4টি। এ থেকে বিজ্ঞানীরা অনুমান করেন যে একই রকম উদ্বংশীয় জীব থেকে আস্তে আস্তে এই সমস্ত শ্রেণীগুলোর সৃষ্টি হয়েছিল। মানুষের শরীরে কক্সিস, অ্যাপেন্ডিক্স এগুলো প্রমাণ করে যে বানর শ্রেণী, শিম্পাঞ্জি, গরিলা এই সমস্ত পূর্বপুরুষরা একই উদ্বংশীয় জীব থেকে সৃষ্টি হয়েছিল। মানব সৃষ্টির ইতিহাসটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এই যে চিত্রে যেটা দেখছি সেটাকে বলা হয় ফাইলোজেনেটিক ট্রি। কিভাবে এককোষী উদ্ভিদ থেকে উদ্ভিদ সৃষ্টি হয়েছে সেটা বিজ্ঞানীরা যুক্তি প্রমাণ দিয়ে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ও কোনো ঘটনার বিজ্ঞানসম্মত কারণ জানতে এক্সপ্লোর সায়েন্স হার্টিলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও and spending your valuable time. You like this video and want to know the scientific explanations of any incident, please share, like and subscribe the channel Explore Science Heartily. Press the bell icon for instant notification for new videos. অনেক ধন্যবাদ। আপনারা সব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। অনেক শুভকামনা রইল সকলের জন্য।